ফাউন্ডেশন। সো আবার আমি মোহাম্মদ রাশিদুল ইসলাম তোমাদের সামনে আসলাম নতুন একটা টপিক নিয়ে আলোচনা করার জন্য। সো আজকের আলোচনার যে টপিক তা হচ্ছে ম্যাকবেথ। তোমরা বুঝতে পারছো, উইলিয়াম শেক্সপিয়ারের সেই বিখ্যাত ট্র্যাজেডি, তার নাম হচ্ছে ম্যাকবেথ। আসলে ম্যাকবেথটা আলোচনা করার পূর্বে তোমাকে আগে শেক্সপিয়ার সম্পর্কে একটু জানা দরকার, তার লাইফ ডিউরেশন সম্পর্কে, তার সম্পর্কে আসলে কেন তিনি লিখেছেন ম্যাকবেথ, এই বিষয়গুলো। সো উইলিয়াম শেক্সপিয়ার, তাকে ফাদার অফ ইংলিশ ড্রামা বলা হয়, অর্থাৎ তিনি ইংলিশ ড্রামার জনক বা পিতা তাকে বলা হয়। সো তার লাইফ ডিউরেশনটা হচ্ছে 1564 থেকে 1616। আমি আবারও বলছি, 1564 থেকে 1616। সো এরপরে যে ম্যাকবেথ সম্পর্কে আলোচনা করবে, যে ম্যাকবেথ এটা তিনি কখন লিখছেন, এটা পাবলিকেশন হয়েছে আর কি, এই ডেটা তোমাকে অবশ্যই জানতে হবে। সো ম্যাকবেথ এটা 1606 সালে, 1606 সালে অর্থাৎ জ্যাকোবিয়ান পিরিয়ডে এটা পাবলিশড হয়। আর এরপরে আসি ম্যাকবেথের যে ব্যাকগ্রাউন্ডটা, অর্থাৎ ম্যাকবেথ কোথা থেকে উৎপন্ন হলো বা তিনি যে ম্যাকবেথ লিখেছেন এর কারণটা কি। সো ব্যাকগ্রাউন্ডে আসে যে দেখা যাচ্ছে ম্যাকবেথ অরিজিনাল একজন রাজা ছিল, সেই স্কটল্যান্ডের রাজা ছিল। তার যে রাজত্বের যে ডিউরেশনটা ছিল তা হচ্ছে 1040 থেকে 1057। আমি আবারও বলছি 1040 থেকে 1057। এই 17 বছর তিনি স্কটল্যান্ড শাসন করেছেন। আসলে যে তার পূর্বে স্কটল্যান্ডের একজন রাজা ছিল, তার নাম ছিল ডানক্যান। ঠিক এই শেক্সপিয়ারের ম্যাকবেথের মতো। আসলে এই ডানক্যান, তার আসলে তিনি ততটা ভালো এক্সপার্ট ছিলেন না রাজত্ব করার জন্য, তিনি অনেকটা দুর্বল ছিলেন। যদিও তিনি ইয়ং ছিলেন, বাট তিনি খুব একটা, এক কথায় যে যোগ্য, রাজ্য পরিচালনার জন্য যে যোগ্যতা লাগে সেই যোগ্যতাটা এই ডানক্যানের ছিল না। যার জন্য ম্যাকবেথ কি করে, তাকে হত্যা করে এবং সে রাজত্ব নিজের হাতে তুলে নেয় এবং নিজেকে রাজা হিসেবে ঘোষণা করে এবং সে 17 বছর স্কটল্যান্ড রাজত্ব করে। তো এই উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথে কি দেখানো হয়েছে, যে ম্যাকবেথ অল টাইম নিজের সাথে নিজে যুদ্ধ করত বা একটা হতাশাপূর্ণ অবস্থানে সে ছিল, বা মানে তার এক কথা যে সে শান্তিতে ছিল না। কিন্তু এই অরিজিনালি ম্যাকবেথ যে রাজা ছিল, সে তার রাজত্ব খুব সুন্দরভাবে পরিচালনা করত। এই 17 বছর সে খুব সুন্দরভাবে এবং অত্যন্ত দক্ষতার সাথে তার রাজ্য পরিচালনা করেছিল। তার রাজ্যে অনেক সুখ শান্তি ছিল এবং প্রজারা তার উপর সন্তুষ্ট ছিল, যা অরিজিনালি উইলিয়াম শেক্সপিয়ারের ম্যাকবেথের সাথে আলাদা। সো এটা হচ্ছে এই ম্যাকবেথের ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এই ম্যাকবেথকে রিফ্লেক্ট করেই আসলে এই উইলিয়াম শেক্সপিয়ার ম্যাকবেথ লিখেছেন। আর অ্যাট লাস্ট অরিজিনাল যে ম্যাকবেথ ছিল তার পরিণতিটা হয় যে ম্যালকম থ্রি আসলে কি করে, আবার ম্যাকবেথকে হত্যা করে। আর এই পর্যন্ত অরিজিনাল কাহিনীটা ছিল। আর এই কাহিনীটা থেকে উইলিয়াম শেক্সপিয়ার আসলে এই ব্যাকগ্রাউন্ডটা থেকে আসলে উইলিয়াম শেক্সপিয়ার এই ম্যাকবেথটা লিখেছেন। সো এরপরে যে বিষয়টা আসে তা হচ্ছে যে সেটিংটা এই ম্যাকবেথ এই ড্রামাটার আসলে কোথায় ছিল। আসলে সেটিং পুরোটাই স্কটল্যান্ডে, তোমরা যেটা জানো যে এটা, কারণ এটা স্কটল্যান্ডের রাজা ছিল হলো ম্যাকবেথ, আর যার জন্য এই পুরো সেটিংটাই স্কটল্যান্ড ভিত্তিক হয়ে থাকে। আর এরপরে আসে যে বিষয়টা তা হচ্ছে স্যাম্বলস। কি স্যাম্বলগুলো এখানে রয়েছে, আসলে এখানে কিছু স্যাম্বল রয়েছে। তার মধ্যে মেইন 3টা যে স্যাম্বলস রয়েছে তা হচ্ছে যে ব্লাড। আসলে স্যাম্বলসটা কি, আসলে স্যাম্বলসটা সম্পর্কে তো তোমাদের আসলে ধারণা থাকা দরকার। আসলে স্যাম্বলস হচ্ছে সেই সকল বিষয় একটা ব্যবহার করে অন্য আরেকটা বোঝানো, অর্থাৎ একটা অন্য আরেকটার উপর রিফ্লেক্ট করা, এটা হচ্ছে স্যাম্বলস। সো এই যে ব্লাড, আসলে এই ব্লাড দ্বারা এই যে স্যাম্বলসটা, এই ব্লাড রয়েছে, তারপর দেখা যাচ্ছে বার্ড রয়েছে বা অ্যানিমেল। আবার আরেকটা স্যাম্বলস এখানে রয়েছে, সেই স্যাম্বলসটা হচ্ছে টাইম। সো এই যে 3টা স্যাম্বলস আসলে রয়েছে, 3টা স্যাম্বলস উইলিয়াম শেক্সপিয়ার আসলে ব্যবহার করেছেন। এছাড়া অন্যান্য স্যাম্বলস গুলো রয়েছে, বাট ওগুলো ততটা ইম্পর্টেন্ট নয়, আর এই 3টাই সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। সো এর পরবর্তীতে যে বিষয়টা আসে তা হচ্ছে যে থিমস। একটা ড্রামা পড়তে গেলে আসলে তোমাকে থিমস জানতেই হবে, কি বিষয়গুলো রয়েছে, আসলে থিমস এগুলো প্রকাশ করে। সো এই ম্যাকবেথে প্রায় অনেকগুলো 10-12টার মতো থিমস রয়েছে, তবে আমি মেন কিছু থিমস বলবো তোমাদেরকে, যেগুলো যদি তোমরা পড়ো বা
এগুলো যদি তোমরা একটু চেষ্টা করো পড়া, তাহলে তোমাদের এই থিমস গুলো বা কি কি বিষয়গুলো, অভ্যন্তরীণ যে বিষয়গুলো রয়েছে সেগুলো অরিজিনালি ধারণা তোমার ক্লিয়ার হয়ে যাবে। সো ম্যাকবেথে যে থিমস গুলো রয়েছে, সো নাম্বার ওয়ানে যে বিষয়টা আসে তা হচ্ছে অ্যাম্বিশন অ্যান্ড পাওয়ার। অ্যাম্বিশন অ্যান্ড পাওয়ার, তোমরা ম্যাকবেথ যদি একটু পড়ে থাকো তাহলে বুঝতে পারবে যে ম্যাকবেথ আসলে ওভার অ্যাম্বিশিয়াস, আর সে পাওয়ারের জন্য লালায়িত। আসলে সে যখন এই থ্রি উইচেস এর কাছ থেকে শোনে যে সে পরবর্তীতে কিং হতে যাচ্ছে স্কটল্যান্ডের, তখনই সে তার কি অ্যাম্বিশনটা টোটালি প্রকাশ হয়ে যায় এবং ওভার অ্যাম্বিশিয়াস হয়ে যায়। আর তার ওয়াইফ অর্থাৎ লেডি ম্যাকবেথ, সেও কিন্তু ওভার অ্যাম্বিশিয়াস উমেন, যার জন্য সে কি করে যে তাকে আরো মোটিভেট করে যে এই ডানকানকে হত্যা করার জন্য। সো এখানে এই অ্যাম্বিশনটা এখানে খুব গুরুত্বপূর্ণ একটা থিম। এর পরবর্তীতে যে থিমটা আসে তা হচ্ছে কনফ্লিক্ট বিটুইন গুড অ্যান্ড ইভিল। কনফ্লিক্ট বিটুইন গুড অ্যান্ড ইভিল। আচ্ছা, এই কনফ্লিক্ট বলতে কি বোঝাচ্ছে? দ্বন্দ্ব আসলে। যে গুড কি, গুড বলতে আমরা যেটা বলছি যে ভালো বা ভালো বিষয়গুলো বা ভালো ক্যারেক্টারগুলো, আর ইভিল বলতে কি বোঝাচ্ছে? যে আগলি সাইড অফ হিউম্যান বিইংস। আসলে এইখানে এই গুড বলতে বোঝাচ্ছে যে পজিটিভ সাইডস অ্যান্ড গুড কোয়ালিটিস অফ হিউম্যান বিইংস, আর ইভিল বলতে বোঝাচ্ছে যে নেগেটিভ সাইড অ্যান্ড আগলি হিউম্যান মাইন্ডস। আসলে এই ম্যাকবেথের ক্যারেক্টারের মধ্যে দিয়ে আসলে এই বিষয়টা কনফ্লিক্ট বিটুইন গুড অ্যান্ড ইভিল প্রকাশ পায়। আসলে ম্যাকবেথ অরিজিনালি খুব একটা খারাপও ছিল না, বাট তার যে অ্যাম্বিশন, এই অ্যাম্বিশনের কারণে তার যে খারাপ সাইডগুলো আসলে এগুলো প্রকাশ পায়। আর থ্রি উইচেস এরা কি করে? এরা এই আগলি সাইড অফ হিউম্যান মাইন্ড, অর্থাৎ মানুষের যে মনের যে খারাপ চিন্তা ভাবনাগুলো এগুলো প্রকাশ করে। আর এই যে ভালো সাইডগুলো, যে অনেক সময় দেখা যাচ্ছে ম্যাকবেথ অনুতপ্ত ছিল তার কাজের জন্য, তার আসলে যে কাজটা করেছিল, এই বিষয়গুলো অনুশোচনা বা ভালো বিষয়গুলো, এগুলো হচ্ছে গুড সাইড অফ হিউম্যান মাইন্ডস। সো এটা অবশ্যই তোমার ক্লিয়ার হয়ে গেছে আশা করি। সো এরপরে যে পয়েন্টটা আসে তা হচ্ছে স্টেট ক্রাফটস। স্টেট ক্রাফটস অর্থাৎ রাজনীতি বা পলিটিক্স। তুমি এই পয়েন্টটাকে বা এই থিমসটাকে তুমি পলিটিক্স হিসেবে গণ্য করতে পারো। আসলে পলিটিক্স একটা গুরুত্বপূর্ণ বিষয়, বুঝতে পারছো বর্তমান বিশ্ব তথা সে সময়েও এটা যথেষ্ট প্রভাব ছিল। আসলে রাজনীতিতে এই বিষয়টা হচ্ছে যে কেউ কাউকে অরিজিনালি দেখতে পারে না। আর দ্বিতীয়ত যে বিষয়টা হচ্ছে যে এখানে সবসময় পক্ষপাতিত্ব চলে, পাশাপাশি যে সবাই চায় যে নিজের মর্যাদাটা অক্ষুণ্ণ রাখতে এবং নিজেকে সুপরিয়র করতে। আর এই বিষয়টাই ম্যাকবেথও চেয়েছিল। সে যদিও থেন অফ গ্লেমিস, থেন অফ কর্ডর ছিল, বাট সে চেয়েছিল কি যে আমি রাজাই হব। তার এই যে থ্রি উইচেস এর যে মোটিভেশন, এর কারণে যে তারা যে তার সম্পর্কে যে প্রেডিকশন দিয়েছিল, এটা তাকে আরো ওভার অ্যাম্বিশিয়াস করে। আর এজন্য যে তার পলিটিক্যাল যে চিন্তা ভাবনা এটা আরো নেগেটিভ হয়ে যায়। আসলে পজিটিভ তার থিঙ্কিংটা ডিরেক্টলি আসলে অপোজিট হয়ে যায় শুধুমাত্র এই মোটিভেশনের কারণে। সো এই পলিটিক্স এটা একটা গুরুত্বপূর্ণ থিম। এরপরে নাম্বার 4 যে থিমটা আসে তা হচ্ছে যে ভায়োলেন্স একটা গুরুত্বপূর্ণ বিষয়। আসলে ভায়োলেন্স বলতে বোঝাচ্ছে কি যে সংঘাত বা দ্বন্দ্ব দ্বিধাদ্বন্দ্ব এগুলো থাকা। আসলে ভায়োলেন্সটা শুধুমাত্র একরকমই হয় না যে রাজ্যের মধ্যে অশান্তি এগুলোই নয়, এটা কিন্তু মনের মধ্যে অশান্তি প্রকাশ করে। আসলে ভায়োলেন্স দ্বারা এখানে দুইটা ফ্যাক্ট আসলে উইলিয়াম শেক্সপিয়ার প্রকাশ করেছেন, যে মানুষের যে মনের মধ্যে যে আত্মিক যে তৃপ্তি, আত্মার যে তৃপ্তি এটা না থাকা, আর দ্বিতীয়ত রাজ্যে কোনো শান্তি না থাকা। আসলে ম্যাকবেথের শাসনকালে দেখে থাকবে যে সে তার রাজ্য আসলে খুব সুন্দরভাবে সে পরিচালনা করতে পারছিল না, বা অল টাইম মানে যে বিদ্রোহ এগুলো লেগে যাচ্ছিল, ভায়োলেন্স রাজ্যে অল টাইম যে সমস্যাগুলো এগুলো থেকে যাচ্ছিল এবং সে সুন্দরভাবে রাজ্য পরিচালনা করতে ব্যর্থ হয়েছিল। আর এরপরেও যে এটা হলো রাজ্যের বিষয়গুলো, আর যে ইন্টারনাল যে কনফ্লিক্ট অর্থাৎ মনের যে ভায়োলেন্সটা, আসলে এটা প্রকাশ পায় যে তার এই ম্যাকবেথের ক্যারেক্টার মধ্যে দিয়ে তার হৃদয়ে কোনো সময় প্রশান্তি ছিল না, অর্থাৎ আত্মিক যে তৃপ্তি অর্থাৎ সেলফ স্যাটিসফ্যাকশন এই বিষয়টা আসলে তার মধ্যে ছিল না। সে অল টাইম উদ্বিগ্ন ছিল, বা তার যে শাসন ব্যবস্থা সে আসলে মানে এই যত বিষয়গুলো ছিল যে একাদে তো রাজ্য সে ভালোভাবে পরিচালনা করতে পারছিল না, বা রাজ্যের প্রজারা তার উপর সন্তুষ্ট নয়। দ্বিতীয়ত যে তার এই যে যতগুলো কাজ করেছে, যে ডানকানকে হত্যা করেছে, ব্যানকিউকে হত্যা করেছে, এই বিষয়গুলো তার আসলে হৃদয়টাকে অনেকটা নাড়া দিচ্ছিল, বা তাকে একরকম ভিতরে সে অনেকটা ডিস্যাটিসফাইড ছিল, অসন্তুষ্ট ছিল।
আর এই বিষয়টাই ভায়োলেন্সে প্রকাশ পায়, এই দুইটা বিষয়। এরপরে নাম্বার 5 যে গুরুত্বপূর্ণ থিমস, তা হচ্ছে সুপার ন্যাচারাল ইকুইভোকেশন। আমি আবার বলছি সুপার ন্যাচারাল ইকুইভোকেশন। আসলে ইকুইভোকেশন বলতে কি বোঝাচ্ছে? বাকচতুরতা, অর্থাৎ এই যে সুপারন্যাচারাল, এখানে সুপারন্যাচারাল ক্যারেক্টারগুলো রয়েছে হচ্ছে দ্য থ্রি উইচেস। আসলে এই যে থ্রি উইচেস এরা যে সুপারন্যাচারাল, যে তার প্রেডিকশন দেয় ম্যাকবেথকে যে ম্যাকবেথ পরবর্তীতে যে রাজা হবে, এটা আসলে ম্যাকবেথকে আরো ওভার অ্যাম্বিশিয়াস করে। আর এই যে বাকচতুরতা, আসলে সে রাজা হবে কিভাবে হবে? অসৎ উপায় অর্জন করে। পরবর্তীতে ম্যাকবেথ যখন রাজত্ব করতেছিল সেই সময়ে দেখা যায় যে এই যে থ্রি উইচেস এর কাছে ম্যাকবেথ আবার যায় যে কি কি মানে যে প্রেডিকশন পাওয়ার জন্য, যে তার ফিউচারে কি আছে, তার ফিউচার সম্পর্কে জানার জন্য, তার রাজত্বের ফিউচারটা কি বা তার যে ভবিষ্যতে তার কি হতে যাচ্ছে এটা সম্পর্কে সে ধারণা পেতে চায়। সো এই ক্ষেত্রে থ্রি উইচেস তাকে তিনটা কথা বলে কি হবে, যে ম্যাকবেথের উচিত ম্যাকডাফকে ভয় পাওয়া, অর্থাৎ বি ওয়ার ম্যাকডাফ। এর পরবর্তীতে আরেকটা বিষয় বলে, তা হচ্ছে যে তাকে সাধারণভাবে জন্মানো কোনো মানুষ তাকে মারতে পারবে না, অর্থাৎ সাধারণভাবে যে মায়ের গর্ভ থেকে যে জন্মগ্রহণ করবে এরকম কোনো মানুষ তাকে মারতে পারবে না। আর নাম্বার 3 যে কন্ডিশনটা বলে যে যতক্ষণ না পর্যন্ত বিনাম ওর্ড তার রাজপ্রাসাদে না আসবে ততক্ষণ পর্যন্ত আসলে তার রাজ্য মানে কেউ পরাজিত করতে পারবে না। এই কথাটার মধ্যে কতটা বাক চতুরতা প্রকাশ পায় দেখো, যে পরবর্তীতে কি হয় যে এটা প্রকাশ পায় যে ম্যাকডাফ কি হয়েছিল, যে সাধারণভাবে জন্মগ্রহণ করেনি, সে সিজারিয়ান ওয়ে অর্থাৎ সিজার করে তাকে পেট কেটে বের করা হয় তার মায়ের গর্ভ থেকে। আসলে এটা একটা সায়েন্টিফিক একটা বিষয়। দেখো সেই সময় উইলিয়াম শেক্সপিয়র আসলে এই সায়েন্টিফিক মেসেজটা দিয়েছেন যে ভবিষ্যতে কি হতে যাচ্ছে, অর্থাৎ লিটারেচার আসলে সায়েন্সের থেকে এই জন্য সুপেরিয়র, অর্থাৎ লিটারেচার সায়েন্সের থেকে বেশি সুপেরিয়র বা এটা বেস্ট আসলে, কারণ সায়েন্সটা আসলে লিটারেচারকে এই অনুসরণ করে আসলে এই সায়েন্সগুলো উন্নতি সাধন হচ্ছে। সো এর পরবর্তীতে কি হয় যে এই যে বিনা মোড আসলে এটা কি করে, এটা মুভস করে কিভাবে, যে সবাই ছদ্মবেশ ধারণ করে গাছের ডালপালা কেটে নিজেদের গায়ের সাথে নিয়ে এটা তারা কি করে যে ম্যাকবেথের রাজপ্রাসাদে যায়। আর এটাই আসলে এই কথাগুলোর মধ্যে দেখো কতটা আসলে বাকচতুরতা রয়েছে। সো এটা দ্বারা এই সুপারন্যাচারাল ইকুইভোকেশন এটা প্রকাশ পায়। সো এর পরবর্তীতে যে বিষয়টা রয়েছে তা হচ্ছে যে ক্যারেক্টার্স, গুরুত্বপূর্ণ একটা বিষয় যে ক্যারেক্টার্স। সো এখানে আসলে সবগুলো ক্যারেক্টার গুরুত্বপূর্ণ নয়, তবে এখানে ক্যারেক্টারগুলো তোমাদেরকে মনে রাখার জন্য আমি 3টে স্টেজে ভাগ করেছি। সর্বপ্রথম যে স্টেজটা রয়েছে তা হচ্ছে মেজর ক্যারেক্টার। মেজর ক্যারেক্টারের মধ্যে কারা কারা রয়েছে? দুজন রয়েছে, একটা হচ্ছে ম্যাকবেথ এন্ড নাম্বার 2 লেডি ম্যাকবেথ। সো ম্যাকবেথ কে ছিল? ম্যাকবেথ তো বুঝতেই পারছো যে হিরো অফ দ্য ড্রামা, ম্যাকবেথ প্রোটাগনিস্ট। আর সে আর্মি জেনারেল ছিল এই ডানকানের, আর সে থেন অফ কর্ডর এন্ড থেন অফ গ্লেমিস হয়, আর পরবর্তীতে সে কি হয় স্কটল্যান্ডের রাজা হয়। এরপরে লেডি ম্যাকবেথ সে একজন ওভার অ্যাম্বিশিয়াস উমেন, সে ম্যাকবেথের ওয়াইফ ছিল এবং পরবর্তীতে সে কি হয় ম্যাকবেথ যেহেতু রাজা হয় সে কুইন হয়ে যায় অর্থাৎ রানী হয়। এটা হচ্ছে এই দুইটা মেজর ক্যারেক্টার। এর পরবর্তীতে আসে যে স্টেজ ক্যারেক্টারগুলো তা হচ্ছে সেকেন্ডারি ক্যারেক্টার্স। আসলে এই স্টেজে আমি 3টা ক্যারেক্টারকে রাখছি, মানে এই স্টেজ করার প্রয়োজনীয়তা হচ্ছে যে এদের গুরুত্ব অনুযায়ী স্টেজ করা হয়েছে যা তোমাদেরকে মনে রাখতে সাহায্য করবে। সো এই সেকেন্ডারি স্টেজে 3টা ক্যারেক্টার রয়েছে। নাম্বার 1 ম্যাকডাফ। ম্যাকডাফ আসলে যে সে একজন থেন ছিল, সে ছিল থেন অফ 5 FIFE। সো এই আসলে সে একজন আর্মি জেনারেল ছিল। আর তারপরে যে 2 নম্বরে যে ক্যারেক্টারটা আসে তা হচ্ছে ব্যাংকিউ। আসলে ব্যাংকিউ ছিল ম্যাকবেথের একজন ঘনিষ্ঠ বন্ধু, পাশাপাশি সে একজন আর্মি জেনারেল ছিল, ডানকান আর্মি জেনারেলস। এর পরবর্তীতে যে নাম্বার 3 নম্বর যে ক্যারেক্টারটা আসে তা হচ্ছে থ্রি উইচেস। খুবই গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্ট, বুঝতে পারছো থ্রি উইচেস, কারণ তারা আসলে পুরো ড্রামাটাই আসলে তাদের প্রফেসির উপরে ভিত্তি করেই আসলে ঘুরে, যার জন্য এরা খুবই গুরুত্বপূর্ণ থ্রি উইচেস। আর এই থ্রি উইচেসটা এই জন্য খুবই গুরুত্বপূর্ণ যে আসলে যেহেতু ম্যাকবেথ হলো ট্র্যাজিক হিরো, আর এই ট্র্যাজিক হিরোকে আসলে এই ট্র্যাজিক হিরোর ট্র্যাজেডিটাই আসলে থ্রি উইচেস রোপণ করে, বা এক কথায় যে এই থ্রি উইচেস এই ম্যাকবেথকে পরিচালনা করে, সুতরাং এরা খুবই গুরুত্বপূর্ণ।
সো এই তিনজন ছিল হচ্ছে সেকেন্ডারি ক্যারেক্টারের মধ্যে। আর পরবর্তীতে যে ক্যারেক্টারগুলো আসে থ্রি স্টেজে, তা হচ্ছে মাইনর ক্যারেক্টার। আসলে এদের ভূমিকাটা একটু কম, যদিও এটা গুরুত্বপূর্ণ যে একটা এই ম্যাকবেথ ট্র্যাজেডিটার জন্য, তবুও আসলে এদের গুরুত্বটা কম, যার জন্য এদের মাইনর ক্যারেক্টারের মধ্যে রাখা হয়েছে। সো মাইনর ক্যারেক্টারগুলোর কয়েকজন রয়েছে, তা হচ্ছে সর্বপ্রথম ডানকেন। ডানকেন কে ছিল? কিং অফ স্কটল্যান্ড, কিং অফ স্কটল্যান্ড, যাকে ম্যাকবেথ হত্যা করে। সো ডানকেনের পরবর্তীতে আসে নাম্বার 2, সে হচ্ছে যে ম্যালকম। ম্যালকম কে ছিল? এই ম্যালকম ছিল ডানকেনের বড় ছেলে, অর্থাৎ এলিয়েস্ট সন অফ ডানকেন। এর পরবর্তীতে যে ক্যারেক্টার আসে তা হচ্ছে ডোনাল্ড বেইন। ডোনাল্ড বেইন ছিল রাজার ছোট ছিল, অর্থাৎ রাজা ডানকেন এই রাজার দেখো দুইটা পুত্র ছিল, একটা হচ্ছে যে ম্যালকম যে বড় ছেলে ছিল, আর একটা হচ্ছে ডোনাল্ড বেইন, সে ছিল ছোট ছেলে। এর পরবর্তীতে আসে যে মাইনর ক্যারেক্টার, তা হচ্ছে ফ্লিয়েন্স। ফ্লিয়েন্সটা কে ছিল? ফ্লিয়েন্স ছিল হলো ব্যাংকুয়ের পুত্র। ব্যাংকুয়ের পুত্র ছিল হলো ফ্লিয়েন্স, যে আসলে এই স্কটল্যান্ড থেকে পরবর্তীতে পলায়ন করে। এই যদিও তার পিতা মারা যায় এই ম্যাকবেথের যে ষড়যন্ত্রের ফলে, তবুও সে পলায়ন করতে সমর্থ হয়, সে পরবর্তীতে ইংল্যান্ডে পালিয়ে যায়। সো এই মাইনর ক্যারেক্টারের মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ ক্যারেক্টার রয়েছে, তা হচ্ছে লেডি ম্যাকবেথ। আসলে ম্যাকবেথ যখন থ্রি উইচেস এর প্রফেসি থেকে জানতে পারে যে ম্যাকডাফ থেকে তাকে সচেতন থাকতে হবে এবং ম্যাকডাফ তার ক্ষতি করতে পারে, সো তখন সে কি করে? ম্যাকডাফের পুরো পরিবারকে হত্যা করার পরিকল্পনা করে, এবং সে এজন্য সে ভাড়া করে আর কি, বা এক কথায় বলতে গেলে হত্যা করার পরিকল্পনা করে, এবং সে অনুযায়ী সে লোক পাঠায় এই পুরো ম্যাকডাফের পরিবারকে হত্যা করার জন্য। কিন্তু কি করে ম্যাকডাফ ইতিমধ্যে যে সে ম্যালকমের সাথে যোগ দিতে চলে যায় ইংল্যান্ডে, যেহেতু এই ম্যালকম অরিজিনালি ইংল্যান্ডে সে চলে গিয়েছিল এই ম্যাকবেথের বিরুদ্ধে আসলে যুদ্ধ করার জন্য। আর এই ম্যাকডাফ কি করে পরবর্তীতে এজন্য ইংল্যান্ডে চলে যায়, এবং সে ম্যালকমের বিশ্বস্ততা অর্জন করে, এবং সে এই ম্যাকবেথের বিরুদ্ধে যুদ্ধ করে। কিন্তু আসলে এই যে ম্যাকবেথ যে লোক পাঠিয়েছিল তাদের হত্যা করার জন্য ম্যাকডাফের পরিবারকে, এতে শুধুমাত্র ম্যাকডাফই বেঁচে যায়, কারণ সে পলায়ন করে ইতিমধ্যে ইংল্যান্ডে এই ম্যালকমের সাথে যোগ দেওয়ার জন্য। আর তার ওয়াইফ লেডি ম্যাকডাফ এবং তার সন্তান, তারা সবাই আসলে মারা যায়। সো আজকের এই পার্টটায় আমি আলোচনা করলাম সিম্বলস, ব্যাকগ্রাউন্ড, সেটিং, ক্যারেক্টার, থিমস, এই 5টা বিষয় নিয়ে। আর পরবর্তী পার্টে অবশ্যই সামারি নিয়ে আসবো। একটা বিশেষ সিকোয়েন্স দিয়ে রাখি, ম্যাকবেথ আসলে 5টা অ্যাক্টে বিভক্ত, এবং সেটা খুব সুন্দরভাবে অ্যাক্ট অনুযায়ী আলোচনা করা হবে পুরো সামারি। সো আশা করি ততদিনে সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এবং পিআরসির সাথেই থাকবে। আর তোমরা অনেকেই সার্চ করার সময় আমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি আসলে তোমরা সার্চ করার সময় কি করো, অনেকেই ডবল এস দিয়ে দাও। আসলে এটা নয়, অরিজিনাল স্ক্রিনে আমি দিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী বানানটা দেখে নিয়ে সার্চ করবে, তাহলে তোমরা অবশ্যই গুরুত্বপূর্ণ নোটগুলো পেয়ে যাবে। সো পরবর্তীতে আবার আসবো তোমাদের সামনে এই ম্যাকবেথেরই সামারি নিয়ে। ততদিনে সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এবং তোমাদের চ্যানেল পিআরসির সাথেই থাকবে। সো বেস্ট অফ লাক।